আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু প্রাণী শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা কিন্তু প্রায় আমরা 10টা লেকচারের মাধ্যমে পুরোপুরি লাইন বাই লাইনই পড়িয়েছি। এবং এই প্রাণী শ্রেণীবিন্যাস থেকে যদি আমাদের ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন বলো, এইচএসসি পরীক্ষা বলো, যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন পারার কথা, ঠিক আছে? তো আমরা আজকে এখানে আজকে তোমাদের যে পোস্ট দেওয়া হয়েছিল যে শ্রেণীবিন্যাসের 10 নম্বর বা 11 নম্বর লেকচার, এরকম সামথিং লাইক দ্যাট। তো প্রাণী শ্রেণীবিন্যাসের আমাদের আর লেকচারের প্রয়োজন নেই, কারণ আমি সবই অলরেডি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি এবং লাস্ট টপিকটাও কিন্তু আমি একটা এক্সট্রা ভিডিওর মাধ্যমে কিন্তু শেষ করাই দিচ্ছি। ওকে, তো আজকে আমরা যেটা শিখবো বা জানবো সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটা তোমাদের সেকেন্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি আবারও বলি, বোটানির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল চ্যাপ্টার যদি থেকে থাকে সেটাকে আমি মনে করি সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। যতটা গুরুত্বপূর্ণ, যতটা জটিল, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষা আসার মতো একটা চ্যাপ্টার বাট টপিক। এখান থেকে এমন কোনো বছর নাই যে এটা কোনো ভার্সিটি বা মেডিকেল বলো বা এইচএসসিতে এখান থেকে প্রশ্ন আসে না, প্রতি বছর এখান থেকে রিপিট হয়। সেই গুরুত্বপূর্ণ, সেই অতিবহ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, সেটা তোমাদের কাছে অনেকেরই ভয় লাগে, কিন্তু তোমরা এখানে যেমন কেমিস্ট্রিতে আমি তোমাদেরকে বলি, কেমিস্ট্রিতে যেমন জৈব রসায়ন, এখান থেকে আমরা জানি মোটামুটি এখান থেকে প্রশ্ন 2-3টা আসে, তারপরেও এটা কেউ শেষ করে না বা শেষ করতে পারে না, মানে কষ্ট হয়ে যায়, যেমন একটা ভয় কাজ করে। ঠিক উদ্ভিদ শারীরতত্ত্বটা এমন একটা চ্যাপ্টার, আমরা জানি নিশ্চিত এখান থেকে প্রশ্ন আসবে, তারপর আমরা অনেক সময় এই চ্যাপ্টারের প্রশ্নগুলো, মানে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারি না মাঝখানে গিয়ে, বা তখন এটা শেষ করার ইচ্ছা করে না, বা এরকম একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা আমি এমনভাবে ভেঙে পড়ায় দিব যেন তোমাদের আর কোনো রকমের কনফিউশন যেন না থাকে, এবং তোমার যেন শুধু বোঝা না, বিষয়গুলো যেন তোমার মগজে ঢুকে যায়, একদম মুখস্থ হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষা হোক, মেডিকেল অ্যাডমিশন হোক, যেখানেই আসুক না কেন তুমি যেন একদম মানে খুব ভালোভাবে যেন উত্তর করতে পারো, আমি সেভাবে পড়ায় দিব। ঠিক আছে, আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং একই সাথে দেখাও যাচ্ছে কিনা, একটু জানিও, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও দেখা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ওকে ফাইন। তাহলে আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, যেটা শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। নাম কি? উদ্ভিদ শারীরতত্ত্ব। এখন স্যার শারীরতত্ত্ব কথাটার মানে কি? এটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় উদ্ভিদ মানে হচ্ছে প্লান্ট, শারীরতত্ত্ব কথাটার মানে হচ্ছে ফিজিওলজি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা? ইংলিশটা কি দাঁড়ালো? ইংলিশটা দাঁড়ালো হচ্ছে প্লান্ট ফিজিওলজি। এটার নাম কি? প্লান্ট ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই উদ্ভিদ শারীরতত্ত্ব একটু খেয়াল করো। এই উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা যদি একটু চিন্তা করি যে মানে এটা মানেটা কি, যদি একটু বোঝার এইভাবে চিন্তা করি, আমরা অনেক সময় চিন্তা করি না যে আমরা অনেক সময় তত্ত্ব নিই না, খোঁজখবর নিই না একজন আরেকজনের। এখানে দেখো উদ্ভিদের ভিতর কিছু প্রক্রিয়া আছে, কিছু বিশেষ কিছু বিক্রিয়া বা প্রক্রিয়া আছে, কিছু মানে উদ্ভিদের ভিতরে কিছু প্রক্রিয়া তুমি অলরেডি তোমরা শুনেছো ক্লাস 9-10-এ বা ক্লাস 8-এও শুনেছো। সালোক সংশ্লেষণ বলে একটা বিশেষ কিছু একটা প্রক্রিয়া উদ্ভিদের ভিতর হয়, শ্বসন বলে একটা বিশেষ প্রক্রিয়া উদ্ভিদের ভিতর হয়। তো দেখো এই যে উদ্ভিদের ভিতর যে ভিন্ন ভিন্ন যে প্রক্রিয়াগুলো হয়, ভিন্ন ভিন্ন যে প্রসেসগুলো হয়, সেই যে প্রক্রিয়াগুলো নিয়ে যে আলোচনা, যে তত্ত্ব, সেটাকে আমরা বলবো উদ্ভিদের শারীরতত্ত্ব বা উদ্ভিদ শারীরতত্ত্ব। মনে থাকবে, আমি আবার বলছি, শারীরতত্ত্ব মানে কি? উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের প্রক্রিয়া হয়, ক্রিয়া বিক্রিয়া হয়, ওই প্রক্রিয়াগুলো বা প্রসেসগুলো, জৈব রাসায়নিক এই প্রক্রিয়াগুলোকেই আমরা একত্রে, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে যে তত্ত্ব, যে জ্ঞান, সেটাকে আমরা বলবো উদ্ভিদ শারীরতত্ত্ব। তার দুইটা আমি অলরেডি বলে দিই। যেমন উদ্ভিদের আমাদের সালোক সংশ্লেষণ হয়, এটা একটা জৈব রাসায়নিক একটা প্রক্রিয়া। উদ্ভিদের মধ্যে শ্বসন হয়, এটাও একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই যে শ্বসন, সালোক সংশ্লেষণ, এছাড়াও উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ শোষণ করে, এটাও একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো, হ্যাঁ খেয়াল করো, যাদের সাউন্ড কম হয় তাদের ফ্যান ছাড়া আছে, অথবা তোমরা একটু হেডফোনটা ইউজ করো নাই, একটু হেডফোনটা ইউজ করে নাও,
আর ফ্যানটা একটু অফ করে নাও, তাহলে আশা করি তোমরা সলিউশনটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে শ্বসন যেমন একটা শারীরবৃত্তিক প্রক্রিয়া, ইভেন উদ্ভিদ মাটি থেকে যে লবণটা শোষণ করে, সেটা একটা বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়া শোষণ করে। এই সম্পর্কে এই জিনিসগুলো, এই তত্ত্বগুলো সম্পর্কে যে আমরা জানবো, সেটা হচ্ছে এই যে বিশেষ বিশেষ প্রক্রিয়াগুলোর যে তত্ত্ব, সেটাকে আমরা বলবো উদ্ভিদের শারীরতত্ত্ব। ঠিক আছে, এই যে ভিন্ন ভিন্ন বিক্রিয়ার কথা বললাম, ভিন্ন ভিন্ন প্রক্রিয়াগুলোর কথা বললাম, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে জানবো যে যে শাখায়, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এবার আমরা অনেক সময় বলি না যে মানে এটাই ভাবে চিন্তা করতে পারি যে, তা দেখো আমি কি বললাম এখানে, তাহলে আমি যদি একটু বলি, পরে আসতেছি জিনিসটাতে। তো উদ্ভিদ শারীরতত্ত্ব বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে, আমরা এখানে কি নিয়ে আলোচনা করব, আমরা যদি 1 নম্বরে বলি সালোক সংশ্লেষণ নিয়ে কি আলোচনা করব, উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে উদ্ভিদের মধ্যে কি হয়, শ্বসন হয়, উদ্ভিদের মধ্যে শ্বসন হয়, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর উদ্ভিদের মধ্যে নর্মালি খনিজ লবণ, উদ্ভিদ কি করে মাটি থেকে খনিজ লবণ শোষণ করে, সেটা আমরা পড়ব। উদ্ভিদ মাটি থেকে কি করে খনিজ লবণ শোষণ করে, খনিজ লবণ পরিশোষণ করে, কিভাবে খনিজ লবণ পরিশোষণ করে, সেটাও একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, উদ্ভিদ পাতার মধ্যে উদ্ভিদের পাতায় কিছু ছোট ছোট ছিদ্র থাকে, উদ্ভিদের পাতায় এরকম কি থাকবে, ছিদ্র থাকবে, ওই ছিদ্রগুলোর মধ্য দিয়ে H2O মানে কি পানি বাষ্প আকারে বের হয়। হ্যাঁ, উদ্ভিদের পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। পাতার মধ্যে যে ছিদ্রগুলো থাকে পত্ররন্ধ্র, যেখান থেকে পানিটা বাষ্প আকারে বের হয়, মানে একে আমরা কি বলি, একে আমরা বায়োলজিতে কি বলা হয়, প্রস্বাদন বলা হয়। এই প্রস্বাদন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো কি কি এখানে আছে, একটা যে উদ্ভিদ মাটি থেকে কিভাবে খনিজ লবণটা শোষণ করে, মাটি থেকে কিভাবে পানি শোষণ করে, তারপর হচ্ছে কিভাবে পানিটা বাষ্প আকারে বের করে দেয়, এবং কিভাবে সালোক সংশ্লেষণ কিভাবে শ্বসন হয়, এই জিনিসগুলো আমরা যে শাখায় শিখবো, এগুলো সম্পর্কে যে তত্ত্বগুলো শিখবো, সেটাই হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে মূলত এই জিনিসগুলো জানবো। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে মূলত এই জিনিসগুলোই জানবো। আমরা ঠিক আছে, হ্যাঁ আমরা সাধারণত এই জিনিসগুলো জানবো। তাহলে দেখো এখন আমরা একটু চলে আসি, একটু সিরিয়ালি পড়বো। আমরা প্রথম খনিজ লবণ শোষণ, প্রস্বাদন, সালোক সংশ্লেষণ, এগুলো প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করবো, তোমাদের আগ্রহটা থাকতে হবে। এখন একটা জিনিস তোমাদেরকে বলি, স্যার কি, সেটা হচ্ছে এই যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কে, মানে উদ্ভিদ শারীরতত্ত্বর এটার জনকটা কে, সেটা আমরা যদি একটু এভাবে মনে রাখতে পারি। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কারো যদি তত্ত্ব নিতে চাই, শরীরের খোঁজ খবর যখন নিতে চাই, আমরা কি বলি বলতো, ধরো যে তুমি কারো শরীরের খোঁজ খবর নিবা, শরীরের খোঁজ খবর নেওয়ার জন্য তুমি কি করো, প্রথমে তোমার হাতে মোবাইলটা নাও, মোবাইলটা নিয়ে কি বলো, হ্যালো, প্রথমে তো হ্যালো বলি না আমরা খোঁজ খবর নেওয়ার জন্য, মোবাইল নিয়ে আমরা কি হ্যালো বলি, তাই না, হ্যালো বলি। তো এই যে হ্যালো বলি, তাই শরীরের তত্ত্ব নেওয়ার জন্য আমরা কি বলি, হ্যালো বলি। এটা দিয়ে আমরা মনে রাখবো স্টিফেন হেলস, কি মনে রাখবো, এটা দিয়ে আমরা মনে রাখবো হেলস, কি মনে রাখবো, স্টিফেন হেলস শারীরতত্ত্বের আব্বা, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। স্টিফেন হেলস কি, এই হ্যালো দিয়ে আমরা এই যে শরীরের তত্ত্ব নেওয়ার জন্য, মানে এটা মনে রাখার জন্য বলতেছি, শরীরের তত্ত্ব নেওয়ার জন্য যে আমরা হ্যালো বলি, এটা দিয়ে আমরা মনে রাখবো হেলস, স্টিফেন হেলস উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। কি বলবো, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বা পিতা বা আব্বা। ঠিক আছে, যেটাই বলো। স্যার কেন তাকে বাপ বলা হয়, স্যার কি কারণে, সে এটা কি করছে সে, হ্যাঁ এটা কারণটা হচ্ছে স্টিফেন হেল একটা কথা বলছে উনার মতে, উনি একটা কথা বলছে যে, দেখো উনি একটা কথা বলছে, কি কথা বলছে স্যার, উনি বলছে যে উনি একটা ধারণা করছে, এই যে সালোক সংশ্লেষণ সম্পর্কে প্রথম ধারণাটা উনিই দিছে। আমরা সালোক সংশ্লেষণ বলতে আমরা কি জানি, আমরা জানি যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আসে, আর কি নিচ থেকে কি আসে, মূল থেকে কি আসে, মূল থেকে পানি আসে। দেখো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মূলের মাধ্যমে পানি, এই কার্বন ডাইঅক্সাইডের পানি আসে, আর সূর্যের আলো থেকে শক্তি এসে কি তৈরি হয়, C6H12O6, এই গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হয়। সেটা আমরা কি জানি, আমি আবারও বলছি, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটির মূল থেকে কি আসবে, খেয়াল করো, মূল থেকে কি আসতেছে, মানে মাটি থেকে কি আসতেছে, পানি এসে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে C6H12O6 গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হয়। এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না।
এই যে খাদ্যটা তৈরি হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই কার্বন ডাইঅক্সাইড, এদিক দিয়ে আসতেছে পানি, এদিকে সূর্যের আলো, এদিকে কি, এদিকে হচ্ছে গ্লুকোজ। মানে মানে তিনটা জিনিস এখানে, মানে কয়েকটা জিনিস এখানে কাজ হচ্ছে। দেখো পানি, আমরা সহজভাবে যদি একটু বলি, আমি আবার বলছি একটু সহজভাবে যদি বলি, কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হয়। যেখানে কার্বন ডাইঅক্সাইডটা আসে বায়ুমণ্ডল থেকে, পানিটা আসে মাটি থেকে, আর এখানে সূর্যের আলো এতে সহায়তা করবে, আর এখানে ক্লোরোফিল থাকবে। এটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। কিন্তু এটা ধারণাটা প্রথমে কে দিছে? এই জিনিসটা ধারণা প্রথমে স্টিফেন হেল দিছে। স্টিফেন হেল তখন এরকম একটা কথা বলছে। স্যার কি কথা বলছে? স্টিফেন হেল প্রথম যে কথাটা বললো যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে এবং সূর্য এতে সাহায্য করে। তবে উনি প্রথম সালোক সংশ্লেষণটা মানে উনি তো অনেক আগের, হ্যাঁ, উনি এখনো মানে ওই মানে সালোক সংশ্লেষণ সম্পর্কে কোনো ধারণা ছিল না। জাস্ট উনি একটা জিনিস বলছে, মানে একটা জিনিস এভাবে একটা ধারণা করছে যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে সূর্যের আলো এতে সাহায্য করে। উনি এই কথাটা বলছে। সালোক সংশ্লেষণ কি বা কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু উনি বলে নাই, জাস্ট উনি কিছু একটা ধারণা করছে। কি ধারণা করছে? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে সূর্যের আলো এতে সাহায্য করে, এই কথাটা বলছে। আর এই জিনিসগুলো কিচ্ছু বলে নাই। আমরা এখন জানি ক্লাস 9-এ 10-এ পড়ে আসছি যে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে গ্লুকোজ তৈরি হয়। এই যে গ্লুকোজ খাদ্য তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড পানি মিলে গ্লুকোজ নামক খাদ্য তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়, যেখানে সূর্যের আলো সহায়তা লাগে। আমরা তো এটাকে আমরা পুরোপুরিভাবে আমরা এটাকে সালোক সংশ্লেষণ বলি। আমরা 9-10-এ পড়ে আসছি এগুলো। কিন্তু 9-10-এর যে বইগুলোতে যে ইনফরমেশনগুলো আসছে, এগুলো তো একবারে আসে নাই, অনেক বছর আগে এগুলো আবিষ্কার হয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে প্রথম এই কথাটা কে বলছিল? সেটা স্টিফেন হল বলছিল। কেমন কথাটা উনি কি বলছে? যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে সূর্যের আলোতে সাহায্য করে, এই কথাটা উনি বলছে। যে উদ্ভিদ কি বলছে? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে সূর্যের আলো এতে সাহায্য করে। ওনার মতে কি এটা, উনি এটা মত প্রকাশ করেছিলেন, সূর্যের আলো এতে সাহায্য করে। তাহলে দেখো, তা সালোক সংশ্লেষণের প্রথম ধারণা কে দেন? এই যে এই ভদ্রলোক, হ্যাঁ, এতে সাহায্য করে স্টিফেন হেল দেন। ঠিক আছে? তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার প্রথম একটা ধারণা এই উনি দেন, এবং এই জন্যই ওনাকে উদ্ভিদশালী তত্ত্বের বাবা বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো, আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে? আমাকে কি দেখা যাচ্ছে? বোর্ডে তো আমাকে দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রথম যে টপিকটাতে আমরা আসবো। প্রথমে আমরা যে টপিকটা, এখানে 4টা টপিক আছে তোমাদের বইয়ে, 4টা টপিক আছে এখানে: খনিজ লবণ পরিশোষণ, প্রস্বদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এই 4টা টপিক আছে। প্রথমে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে খনিজ লবণ। বেসিক্যালি আমরা কোন টপিকটা পড়বো? এখানে আমরা প্রথম যে টপিকটা বলবো সেটা হচ্ছে কি, সেই প্রথম টপিকটার নাম কি? খনিজ লবণ। স্যার কি? খনিজ লবণ সম্পর্কে আমরা জানবো। স্যার খনিজ লবণ কি একটু দেখি। খনিজ লবণ পরিশোষণ, প্রথম যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি এটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। দেখো, আমি কিন্তু বইয়ে যা আছে সবই আমি পড়াই দিব, জাস্ট আগে পড়ে থাকবে, এই জিনিসটা আগে পড়ে থাকবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, লবণ বলতে আমরা কি বুঝি? লবণ বলতে আমরা বুঝি মানে সবচেয়ে পরিচিত লবণটা কি আমাদের? সবচেয়ে পরিচিত লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। এটা ছাড়াও আমরা যদি বলি যে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও কি এক ধরনের লবণ। ঠিক আছে? আমরা লবণ বলতে এটাই বুঝি। আচ্ছা, ঠিক আছে। তো এই লবণগুলো খেয়াল করো, এই লবণগুলো কি দিয়ে তৈরি? বলতো? মৌল দিয়ে তৈরি। হ্যাঁ, এই যে দেখো, এই যে লবণটা 2টা মৌল দিয়ে তৈরি, সোডিয়াম আর ক্লোরিন। আর এই যে লবণটা এখানে 3টা মৌল দিয়ে তৈরি। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, কেমিস্ট্রিতে গেলে পড়োই। হ্যাঁ, এখানে আছে ম্যাগনেসিয়াম থেকে তৈরি, সালফার থেকে দিয়ে তৈরি, অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে এই যে দেখো, লবণগুলো মূলত কি দিয়ে তৈরি? মৌল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মৌল দিয়ে তৈরি। স্যার মৌল। আর মৌলগুলোকে তোমাদের বায়োলজিতে বলা হয় উপাদান বলা হয়। কি বলা হয়? উপাদান। এই মৌলগুলোকে কি বলা হয়? উপাদান, বা এটাকে আমরা এলিমেন্ট বলি। কি বলি? ইংলিশে কি বলি? এলিমেন্ট।
এলিমেন্ট বলি, ঠিক আছে, এলিমেন্ট বলি। এখন দেখো, এখন ভালো করে খেয়াল করো। তো দেখো একটা জিনিস এখানে আমরা তাহলে প্রথম এইগুলো মুছে দিই। আমরা প্রথম যে জিনিসটা পড়তে যাচ্ছি, আমরা পড়তে যাচ্ছি হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এখন আমার কথা হচ্ছে প্রথম আমরা শিখবো লবণ জিনিসটা কি। স্যার লবণ হচ্ছে বিভিন্ন রকম এরকম থাকবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এরকম থাকবে। এগুলোকে বলি আমরা লবণ হিসেবে চিনি। তো এরকম ইত্যাদি ইত্যাদি থাকবে। প্রত্যেকটা লবণই কি দিয়ে তৈরি? প্রত্যেকটা লবণের মধ্যে কি থাকবে? মৌল থাকবে, মৌল থাকবে। এই মৌলগুলো কি বলা হয়? উপাদান বা এলিমেন্ট বলা হয়। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, একটা উদ্ভিদ লবণ নিচ্ছে মানে কি? দেখো জিনিসটা হচ্ছে এরকম, একটা উদ্ভিদ দেখো মনে করো একটা উদ্ভিদ লবণ শোষণ করতেছে মানে কি? ধরো একটা উদ্ভিদ লবণ শোষণ করতেছে মানে হচ্ছে মনে করো এখানে পটাশিয়াম ক্লোরাইড, ধরো পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ। তো একটা উদ্ভিদ পটাশিয়াম ক্লোরাইড গ্রহণ করতেছে, এটার মানেটা হচ্ছে সে পটাশিয়াম মৌলটাকে শোষণ করতেছে, সিএলটা শোষণ করতেছে। তো দেখো এই পটাশিয়াম এবং সিএল এই দুইটাই তার শরীরের জন্য অনেক উপকারী। দুইটাতে কি তার কোনো না কোনো কাজে লাগবে। পটাশিয়ামটা তার কোনো না কোনো বিক্রিয়ার দিকে লাগবে, হ্যাঁ, ক্লোরিনটাও তার কোনো না কোনো কাজে লাগবে। তো এই যে উপাদানগুলো, এই যে মৌলগুলো যেগুলোকে আমরা উপাদান বা এলিমেন্ট বলতেছি, এই উপাদানগুলো এগুলো তার কোনো না কোনো দরকারে লাগবে। এই উপাদানগুলোকে বলা হয়, এখন এই উপাদানগুলোকে আমরা পুষ্টি উপাদান বলি। কি উপাদান বলি? পুষ্টি উপাদান বলি। তা দেখো এখানে আমরা লবণ শোষণ করতেছে মানে কি? তাহলে লবণ শোষণ, এই যে লবণ শোষণ মানে হচ্ছে বিভিন্ন ধরনের মৌল শোষণ করে, মানে মৌল মানে বিভিন্ন ধরনের, তোমাদের বায়োলজিক্যাল ভাষায় যদি বলি উপাদান শোষণ করে। ওই উপাদানগুলো বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়াতে লাগে, এই জন্য এদেরকে পুষ্টি উপাদান বলা হয়। কি বলা হয়? এদেরকে পুষ্টি উপাদান বলা হয়। তো এরকম পুষ্টি উপাদান আছে, হ্যাঁ। তো পুষ্টি উপাদান এরকম কিছু কিছু পুষ্টি উপাদান আছে। তাহলে দেখো এদেরকে আমরা তাহলে কি বলতে পারি? এদেরকে আমরা পুষ্টি উপাদানও বলতে পারি, কারণ বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়াতে এগুলো লাগে, এই জন্য এইগুলোকে পুষ্টি উপাদান বলা হয়। আচ্ছা এরকম পুষ্টি উপাদান আছে কয়টা? এরকম পুষ্টি উপাদান আছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, হ্যাঁ। এই উপাদানগুলিকে পুষ্টি উপাদান বলা হয়। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, উদ্ভিদের সব জিনিস কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। যেমন মনে করো আমরা যদি পিৎজা না খাই আমরা কিন্তু মারা যাব না। আমরা যদি, হ্যাঁ, ধরো সনাতনী ধর্মী যারা, এরা কিন্তু গরুর মাংস খায় না, তাই বলতে সেটা মারা যাচ্ছে না। কিন্তু আমাদের আবশ্যক কি? আমরা যারা বাঙালি, যারা আমাদের ভাত খেতে হবে। ভাত না খেলে আমাদের অন্য যে কিছু খাই না কেন, ভাত না খেলে পেট ভরে না, ঠিক আছে। এবার যদি পিৎজা খাওয়া দাও তারপরেও ভাত খাইতে হবে তার, এটা হচ্ছে কথা। বাসায় এসে ঠিকই দেখবো যে বসে যাবে ভাত নিয়ে। তো ভাত, এই জাস্ট বোঝার জন্য বলতেছি এইভাবে। তাহলে ভাত আমাদের জন্য মোটামুটি, মানে সব ক্ষেত্রে আমরা ভাত খাই, তো ভাত আমাদের জন্য প্রধান উপাদান। ভাত ছাড়া চলে না, মানে কার্বোহাইড্রেট ছাড়া আমরা বাঁচতে পারি না। জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে, তাই না? তাহলে এরকম উদ্ভিদের মধ্যেও এই যে এত এত উপাদানের মধ্যে, মৌল বা উপাদান যেগুলো বলতেছি, এরকম এত এত উপাদানের মধ্যে সব উপাদান কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। তার মধ্যে কিছু কিছু উপাদান আছে যে এগুলা না থাকলেই হয় না, এগুলো লাগবে। এরকম কিছু উপাদান থাকবে, এদেরকে ওই পুষ্টি উপাদানগুলোকে আমরা বলি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এদেরকে আমরা কি বলি? অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। কি বলি? এই পুষ্টি উপাদানগুলোর মধ্যে এমন কিছু উপাদান আছে এগুলো খুবই জরুরি, তাদেরকে আমরা বলবো অত্যাবশ্যকীয়। এদেরকে আমরা কি বলবো? অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এখন তাহলে একটা উপাদানগুলো কি, মানে তাহলে দেখো সকল উপাদান কিন্তু অত্যাবশ্যকীয় না। যে উপাদানগুলো খুবই জরুরি, যে উপাদানগুলো খুবই দরকার, সেই উপাদানগুলোকে বলবো আমরা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। ক্লিয়ার? যে উপাদানগুলো খুবই জরুরি সেগুলোকে আমরা অত্যাবশ্যক উপাদান বলবো। তো এটা তো বললাম আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য বলছি। এখানে আবার আরেকজন বিজ্ঞানী এখানে আসছে, হ্যাঁ, ওনার মতবাদে, মানে বিজ্ঞানী এপস্টিন বার, হ্যাঁ, বিজ্ঞানী অ্যাপস্টেইনের মতে কে নাম কি? বিজ্ঞানী অ্যাপস্টেইনের মতে উনি একটা মত প্রকাশ করেন। এইস্টাইনের মতে একটা উপাদান, এই যে এই উপাদানগুলো, এই একটি উপাদান অত্যাবশ্যকীয় হবে, অত্যাবশ্যকীয় হবে কখন? হ্যাঁ, দুইটি কারণে অত্যাবশ্যক হবে। দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে একটা উপাদানকে তুমি অত্যাবশ্যকীয় বলতে পারবা। সেটা কি? এক হচ্ছে, প্রথমত হচ্ছে যে মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না।
মানে এই যে মনে করেন যে কোনো একটা মৌল ছাড়া যদি একটা উদ্ভিদ তার স্বাভাবিক কার্যক্রম যদি না করতে পারে, তখন সেটাকে আমরা সেটা হচ্ছে একটা কারণ। যখন তাহলে কি দুটি কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে যে মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারে না। ঠিক আছে, আরেকটা কারণ আছে স্যার। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে যে মৌলটি উদ্ভিদের গঠনের কোনো না কোনো উপাদানের অংশ। যেমন মনে করেন আমরা যে ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম কি আমাদের হাড্ডিতে লাগে না, হাড্ডি গঠনে লাগে না? আবার আমরা যে আয়রন খাচ্ছি, আয়রন কি লোহিত রক্তকণিকা গঠনে লাগে না? হ্যাঁ। তো এটা এরকমই। তো মৌলটি উদ্ভিদের গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ। মৌলটি কিরকম হবে? মৌলটি উদ্ভিদের গঠনের বা মেটাবলিজমের উদ্ভিদের গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ। হ্যাঁ, তো এখন বলতে পারো স্যার উদ্ভিদের গঠনের অংশ উদাহরণ দেন তো, কোন মৌলটা উদ্ভিদের গঠনে লাগে? যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন মনে করেন ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনে লাগে। ম্যাগনেসিয়াম কি গঠনে লাগে স্যার? ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিল গঠনে লাগে। ঠিক আছে। এই স্যার আরো একটা উদাহরণ যদি আমি দিই, যেমন মনে করো স্যার এখানে মেটাবলিজম বলতে কি বোঝাচ্ছে? মেটাবলিজম মানে কি? বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার কথা বোঝানো হচ্ছে, বিভিন্ন বিপাকীয় ক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। তো এখানে আমরা বলবো বিপাক বা বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া। মেটাবলিজম বলতে বিপাক বা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার কথা বোঝানো হচ্ছে। মেটাবলিজম বাংলা হচ্ছে বিপাক, আর বিপাক মানে হচ্ছে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া। সোজা কথা যদি, সহজ কথা যদি তোমাদেরকে বুঝাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি কি বললাম, একটা মৌল অত্যাবশ্যকীয় হবে। তাহলে দেখো উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন রকমের মৌল শোষণ করে। আমি আবারও বলি, উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন রকমের মৌল শোষণ করে। তবে এই সকল মৌল কিন্তু অত্যাবশ্যকীয় না। কিছু মৌল অত্যাবশ্যকীয়। যে মৌলগুলো অত্যাবশ্যকীয় হবে তার অ্যাবস্টেনের মধ্যে যে মৌলটা অত্যাবশ্যকীয়, ওই মৌলটা ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না, এবং ওই মৌলটা উদ্ভিদের গঠনের অংশ হবে। ওই মৌলগুলো কি হবে? উদ্ভিদের গঠনের অংশ হবে, এবং কি মেটাবলিজমের জন্য প্রয়োজনীয়, মেটাবলিজমের জন্য বা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার জন্য এগুলো লাগবে। সিম্পল। তাহলে এখানে আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। আমরা চলে যাই তাহলে এইরকম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এই যে দেখো স্যার এরকম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টা আছে? তাহলে এখন আমরা জানবো এরকম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে কয়টি। আমাদেরকে একটু দেখাই এরকম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতগুলো আছে একটু আমরা দেখি। এরকম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে 17টি। দেখো আমরা যদি দেখাই এভাবে যে অত্যাবশ্যকীয়, এরা উদ্ভিদের মধ্যে পাওয়া গেছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি আছে? উপাদান আছে 17টি। অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি স্যার? 17টি। ঠিক আছে। তার মধ্যে এই 17টার মধ্যে এই 17টাই লাগবে। এই 17টা মৌলই বা 17টা পুষ্টি উপাদানই একটা উদ্ভিদের লাগবে। তবে তারপরে পরিমাণের উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু মৌল আছে যে বেশি লাগে। হ্যাঁ, এদেরকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। পুষ্টি উপাদানের ইংলিশ কি? পুষ্টি উপাদানের ইংলিশ হচ্ছে নিউট্রিয়েন্ট, তাই না? পুষ্টি উপাদানের ইংলিশ হচ্ছে নিউট্রিয়েন্ট। তো দেখো এই 17টার মধ্যে কিছু আছে পরিমাণে বেশি লাগে, এদেরকে বলবো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। কিছু আছে পরিমাণে কম লাগে, এদেরকে বলবো আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট। কিছু আছে পরিমাণে কম লাগে,
এদেরকে আমরা বলবো মাইক্রো নিউট্রিয়েন্ট। কি বলবো স্যার? মাইক্রো নিউট্রিয়েন্ট। তো দেখো, অত্যাবশ্যক উপাদানের মধ্যে কিছু কিছু উপাদান আছে পরিমাণে বেশি বেশি লাগে, কিছু আছে পরিমাণে খুবই অল্প অল্প লাগে। যেগুলো অল্প অল্প লাগে সেগুলোকে আমরা বলবো মাইক্রো নিউট্রিয়েন্ট, যেগুলো কম কম আর যেগুলো বেশি বেশি লাগে তাদেরকে আমরা কি বলবো? ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলবো। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝে গেছো। তাহলে স্যার এই 17টার মধ্যে আচ্ছা আমরা কি ভাত বেশি বেশি খাই না? তরকারি একটু কম কম খাই। বাঙালিরা তো এটাই বেশি ভাত বেশি বেশি খাই। তার মানে আমাদের জন্য যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের জন্য ভাতটা হচ্ছে ম্যাক্রো, আমাদের জন্য তরকারিটা কি মাইক্রো। দুইটাই কিন্তু আবশ্যক, দুইটাই আমাদের জন্য লাগে। তো ভাতটা বেশি লাগে তাই ভাতটা আমরা ম্যাক্রো বলতে পারি, তরকারিটা কম কম খাই সেটা আমরা মাইক্রো বলতে পারি। তো দেখো, যাই হোক, এখানে এই 17টা উপাদানই উদ্ভিদের লাগবে, তাই 17টাকে আমরা অত্যাবশ্যকীয় বলতেছি। তার মধ্যে 9টা উপাদান, তার মধ্যে কয়টা? তার মধ্যে 9টা উপাদান হচ্ছে ম্যাক্রো আর বাকি 8টা হচ্ছে কি মাইক্রো। এটার মানে আমি যদি বলি স্যার ম্যাক্রো বা মাইক্রো বলতে কি বোঝানো হয়, সংক্ষেপে যদি বলি হ্যাঁ বেশি পরিমাণে, এটা হচ্ছে বেশি পরিমাণে লাগে, এটা হচ্ছে ম্যাক্রো বলতে বেশি পরিমাণে লাগে, দুইটাই লাগবে, তবে এটা বেশি পরিমাণে লাগে, এটা হচ্ছে কম পরিমাণে লাগে, কম পরিমাণে লাগে। ঠিক আছে, এখন আমরা আসি স্যার বেশি পরিমাণে লাগে বুঝলাম, তাহলে স্যার কোন নয়টা বেশি পরিমাণে লাগে এগুলোর নাম কি সেটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে দেখো অনেকে, তাহলে দেখো এটা এইভাবে মনে রাখতে পারো যে মজার চপস কালকে নিও, এটা অনেকেই এভাবে মনে রাখে। আবার এমজিকে কে নাইস ফর কি একটা, ওইটা তোমাদের বইয়ে ছিল। তারপরে এরকম অনেকেই যারা কি চপস পছন্দ করে না, চপ মানে কি আলুর চপ আছে না, আলুর চপ অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। মজার চপস কালকে নিও এভাবে মনে রাখতে পারো, বা এভাবে মনে করতে পারো যে চপসকে খেয়ে হ্যাঁ চপসকে খেয়ে মজা নাই। যারা চপ পছন্দ করে না তারা এটা মনে রাখতে পারো চপসকে খেয়ে কি নাই, হ্যাঁ চপসকে খেয়ে মজা নাই। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে দুইটাই যে কোনো একটা মনে রাখবা, যেটাই মনে রাখো। আমি এটা দেখাচ্ছি, চপসকে খেয়ে মজা নাই, আমি খুব একটা পছন্দ করি না, আমি নিচেরটা দিয়ে হ্যাঁ মনে রাখবো। তো চপসকে কি নাই, খুব একটা মজা নাই। অনেকে আবার চপ পছন্দ করে। দেখো এই যে দেখো, এখানে চপের সি দিয়ে কি কার্বন, এইচ দিয়ে কি হাইড্রোজেন, ও দিয়ে কি অক্সিজেন, পি দিয়ে কি ফসফরাস, এস দিয়ে কি সালফার, কে দিয়ে হচ্ছে কি, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম মানে কে, খে দিয়ে হচ্ছে কি, খে দিলাম ক্যালসিয়াম, মজা দিয়ে কি ম্যাগনেসিয়াম, নাই দিয়ে কি নাইট্রোজেন। ঠিক আছে, দেখো চপসকে খেয়ে মজা নেই, মনে থাকবে আশা করি। আশা করি তোমরা এই জিনিসটা, হ্যাঁ আশা করি তোমরা এটা পারবে এখন। ঠিক আছে, তাহলে দেখো এটা দিই, এইগুলো হচ্ছে কি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই হচ্ছে আমার 9টা উপাদান। এখন এখানে ক্লাস 10-এ 10টা ছিল, ক্লাস 10-এর পড়া এখন বাদ দাও। তোমাদের ইন্টারমিডিয়েটের আবুল হাসানের বই যা আছে তাই হচ্ছে তোমাদের জন্য বাইবেল, মানে হুবহু এখান থেকে প্রশ্ন করলে তুমি উত্তরটা দিতে পারো। ঠিক আছে, আমরা কি এই যে 9টা মৌলের নাম আমরা শিখে ফেললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। এবং তুমি বিশ্বাস করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো পারবে, এই যেহেতু খুবই সহজ জিনিস এগুলো সবাই পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি 9টা যদি হয় 17টার মধ্যে এইগুলো হচ্ছে 9টা, আর বাকিগুলো হচ্ছে কি, বাকি 8টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। পরীক্ষা অনেক সময় এভাবে প্রশ্ন করবে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তখন এগুলোর মধ্যে যেটা হবে এটাই উত্তর। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট, তখন দেখবা এখান থেকে দিবে 3টা আর এখান থেকে দিকে 1টা। তো তোমার পড়া যদি কমাইতে চাও তুমি জাস্ট ম্যাক্রোগুলো মনে রাখলেই হচ্ছে। তুমি কি মনে রাখতে হচ্ছে, ম্যাক্রোগুলো মনে রাখলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। কথা বুঝো নাই, আমি আবার বলছি, জাস্ট এই ম্যাক্রো 9টা মনে রাখলে তোমার হবে। পরীক্ষা যদি এভাবে আসে তুমি কি করবা, আমি আবার বলি, পরীক্ষা যদি আসে তুমি কি করবা, যে এখান থেকে বলবে যে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট,
এখান থেকে 3টা দিবে আর এখান থেকে 1টা দিবে, এখানে 3টা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই মাইক্রোনিউট্রিয়েন্ট। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা জিনিস এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটা বাংলা শব্দ আছে, এটা হচ্ছে মুখ্য উপাদান, মুখ্য। আর মাইক্রোর একটা বাংলা শব্দ আছে, এটা হচ্ছে গৌণ। এটা জেনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার না? আমাকে একটু জানাও তো। আচ্ছা, এখানে বলতেছে, এখানে একজন বলছো যে চপস গুলো কি কি। তুমি কি শুধু বায়োলজি পড়েই কি মেডিকেলে চান্স পেতে চাও? কেমিস্ট্রি একদমই পড়ো না? চপস গুলো কি কি তুমি বলো। কেমিস্ট্রির প্রতীক এগুলো ছিল না? এই যে সি মানে কি? কার্বন, লিখে দিতে হবে। এইচ মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন, পি মানে ফসফরাস, এস মানে সালফার। আচ্ছা, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন আমি যেটা বলছিলাম যে এগুলো মনে করো আমজনতা মানে ম্যাঙ্গো পিপল এগুলো জানে, হ্যাঁ এগুলো জানে, মোটামুটি সবাই জানে। পরে মনে করো এসএসসির পরে আর্টস কমার্সে চলে গেছে, তারাও কিন্তু এগুলো মোটামুটি জানে। কিন্তু যেটা সমস্যা, মানে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস জানতে হবে, মানে একটু আগে থাকতে হবে। যেটা জানে না সেটা যদি জানতে পারো, তোমার র্যাঙ্কিং অনেকটা আগে যাবে। যেমন মনে করো এখন এইগুলো জিজ্ঞেস করলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুণগুলো ম্যাক্সিমামই পারবে, কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উপকারী মৌল কি কি আছে, তখনই কিন্তু কান্দে উঠে যাবে। ঠিক আছে, তাহলে কি উপকারী মৌল কি কি আছে একটু দেখি, সেটা আমাদের একটু জানা থাকতে হবে। আজকের পর থেকে উপকারী মৌলগুলো আমাদের জানতে হবে। কিছু উপকারী, এইগুলো ছাড়াও রয়েছে কিছু কি, এইগুলো ছাড়াও রয়েছে কিছু উপকারী মৌল, এইগুলো ছাড়াও রয়েছে কি কিছু উপকারী মৌল, এইগুলো ছাড়াও কিছু উপকারী মৌল। এগুলো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা আসে, হ্যাঁ, MAT মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাট। ঠিক আছে, তো দেখো আমি কি বললাম, হ্যাঁ এইগুলো ছাড়াও কিছু উপকারী মৌল রয়েছে, সেটা আমরা এইভাবে মনে রাখবো। আমরা মনে রাখবো আয় কোলে নিয়ে নাচি। কিভাবে মনে রাখবো? আয়, এই যে আয় কোলে নিয়ে নাচি, আয় কোলে নিয়ে নাচি, আয় কোলে নিয়ে কি করি? নাচি। ঠিক আছে, আয় কোলে নিয়ে নাচি। তাহলে দেখো স্যার আয় কোলে নিয়ে নাচি এর মানেটা কি? মানেটা হচ্ছে আয় দিয়ে হচ্ছে সিম্পল, আয় দিয়ে হচ্ছে আয়োডিন, ঠিক আছে, কোলে দিয়ে হচ্ছে কি কোবাল্ট, কোলে দিয়ে কি কোবাল্ট, ঠিক আছে, নিয়ে দিয়ে কি, নিয়ে দিয়ে কিছু নাই, নিয়ে দিয়ে নাই, নিয়ে দিয়ে নাই, না দিয়ে হচ্ছে Na, চি দিয়ে সিলিকন। দেখো এই চারটা হচ্ছে উপকারী মৌল। কি বললাম? এই চারটা হচ্ছে কি উপকারী মৌল। তো এখন স্যার মানে উপকারী মৌল হচ্ছে, দেখো এইগুলো হচ্ছে সকল উদ্ভিদের জন্য এটা কমন বিষয়, সব মোটামুটি সব ধরনের উদ্ভিদের জন্যই এই 17টা মৌল লাগে। এগুলো বেশি লাগে, এগুলো একটু কম লাগে। এইগুলো ছাড়াও বিশেষ কিছু উদ্ভিদের জন্য বিশেষ কিছু উপকারী মৌল রয়েছে। যেমন আমার আয়োডিনের কথা যদি বলি, তাহলে আয়োডিনটা বিশেষ একটা উদ্ভিদের জন্য উপকারী, কোবাল্টটা বিশেষ একটা উদ্ভিদের জন্য উপকারী, সোডিয়ামটা বিশেষ একটা উদ্ভিদের জন্য উপকারী, হ্যাঁ, সিলিকনটাও বিশেষ একটা উদ্ভিদের জন্য উপকারী। তাহলে এখন কোনটা কোন উদ্ভিদের জন্য উপকারী সেটাও মনে রাখতে হবে। দেখো আমি বলি, সেটা হচ্ছে আয়োডিনটা কোন উদ্ভিদের জন্য উপকারী আমি তোমাকে বলি। আয়োডিন কোন পর্যায়ের মৌল, মানে কোন গ্রুপের মৌল মনে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কি হ্যালোজেনের না? এটা হ্যালোজেন পর্যায়ে না, হ্যালোজেন গ্রুপে না? গ্রুপ 17 না? গ্রুপ 17 এর মৌল এরা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে হ্যালোজেনের মৌল। হ্যালোজেন মানে কি বলতো দেখি? হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কি সামুদ্রিক? হ্যাঁ, হ্যালোজেন মানে হচ্ছে সমুদ্রের লবণের মধ্যে থাকবে, লবণ উৎপন্নকারী, সমুদ্রের লবণ উৎপন্নকারী, তাই না? সমুদ্রের লবণ উৎপন্নকারী জিনিসটা এরকম না? তাহলে যেহেতু দেখো আমার কত পড়া মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট লিঙ্ক করে রাখবো, একটার সাথে একটা লিঙ্ক করে রাখবো। আয়োডিন যেহেতু সমুদ্রের লবণ উৎপন্নকারী, না আয়োডিন যেহেতু একটা হ্যালোজেন মৌল মানে সমুদ্রের লবণ উৎপন্নকারী, তাহলে আয়োডিন কাদের জন্য উপকারী? সমুদ্রের কোনো একটা প্রজাতির জন্য উপকারী। সেটা কোনটা? সামুদ্রিক শৈবাল। কি লিখবো? সামুদ্রিক শৈবালের জন্য উপকারী। এটা মনে রাখবো, যেহেতু এটা সমুদ্রে পাওয়া যায়, সমুদ্রের কোনো একটা প্রজাতির জন্য উপকারী। সেটা কি? সামুদ্রিক শৈবালের জন্য উপকারী, সামুদ্রিক শৈবালের জন্য এটা উপকারী। ঠিক আছে, সামুদ্রিক শৈবালের জন্য উপকারী। তাহলে আমার এক পড়া দিয়ে 2 পড়া হয়ে গেল, তাই না? আচ্ছা আমি এটা মুছে দিই, এটা এখানে দরকার নেই। তা দেখো কোবাল্ট, স্যার কোবাল্ট কাদের জন্য উপকারী? হ্যাঁ, কোবাল্ট হচ্ছে, খেয়াল করো,
যে শিম জাতীয় কিছু উদ্ভিদ আছে, এখন শীত পড়ছে আস্তে আস্তে, এখন কি এই যে শিম পাওয়া যায়, ধরো এটা একটা শিম জাতীয় উদ্ভিদ, হ্যাঁ। তো শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেনটা খেয়াল করো, দেখো শিম জাতীয়, ধরো এটা একটা শিম জাতীয় উদ্ভিদ। এখন তোমরা নিশ্চয়ই জানো যে শিম জাতীয় উদ্ভিদের জন্য নাইট্রোজেনটা খুবই উপকারী একটা মৌল। কিন্তু দেখো একটা অবাক করা বিষয়, বায়ুমণ্ডলে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন আছে, 21% অক্সিজেন আছে। কোথায়? এই বায়ুমণ্ডলে। এই যে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন। তাও কিন্তু উদ্ভিদ, ওই যে শিম জাতীয় উদ্ভিদগুলো নাইট্রোজেন গুলো পায় না। কেন পায় না দেখো, চিন্তা করে একটা জিনিস দেখো। আমি একটা জিনিস শুনছি যে যেখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় ওই এলাকার মানুষ কোনো গ্যাস পায় না। যে আমরা বাসা বাড়িতে গ্যাস পাচ্ছি না, বিশেষ করে সিলেট এলাকার কেউ যদি থাকো তাহলে বলতে পারবা, সিলেটের বিভিন্ন জায়গা থেকে গ্যাস উত্তোলন করা হয়, কিন্তু সিলেটের অনেক জায়গায় গ্যাসের সাপ্লাই নেই, যদিও ওইখান থেকে গ্যাস সারা দেশে যাচ্ছে। তো জিনিসটা এরকম হচ্ছে, বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ বায়ুমণ্ডলটাকে শোষণ করতে, মানে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে শোষণ করতে পারে না। এই জন্য আমরা কি জানি, আমরা জানি যে চপস কেকে মজা নাই, পড়ছিলাম না? চপস কেকে মজা নাই মানে নাইট্রোজেন একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মুখ্য উপাদান, এটা উদ্ভিদের দরকার, বিশেষ করে শিম জাতীয় উদ্ভিদের আরো বেশি দরকার। তো দেখো এই যে নাইট্রোজেনটা, 78% নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকা সত্ত্বেও সেই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে না। কিন্তু এটাও কিন্তু আবার তার কিন্তু এটা একটা মুখ্য উপাদান, এটা খুবই দরকারি, তারপরেও সে গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণটা হচ্ছে এখানে এই জন্য এখানে শুধু শিম জাতীয় উদ্ভিদ না, বিভিন্ন উদ্ভিদই এটা বায়ুমণ্ডলে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে না, এই জন্য আমরা নাইট্রোজেনটা মাটিতে সার হিসেবে প্রয়োগ করি, ইউরিয়া সার হিসেবে নাইট্রোজেনটাকে প্রয়োগ করি মাটিতে। যারা একটু গ্রাম এলাকার মানুষ বা গ্রাম এলাকার স্টুডেন্ট যারা, তোমরা নিশ্চয়ই জানো ধানি জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়, আর বিভিন্ন জমি মানে ফসল ফলায় তো ইউরিয়া প্রয়োগ করা হয়। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন গঠিত সার। দেখো আমরা যেটা বললাম, বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকা সত্ত্বেও আমাদের মাটিতে নাইট্রোজেনটা ইউরিয়া হিসেবে প্রয়োগ করি। কেন? কারণ সে উদ্ভিদগুলো নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে না। তবে খেয়াল করো, যদি খেয়াল করো, যদি কোবাল্ট একটা ধাতু, এই যে কোবাল্ট একটা মৌল, যদি কোনো কারণে যদি কোবাল্ট থাকে, কোবাল্ট কি করতে পারে, এই নাইট্রোজেনটাকে সংবন্ধন করতে পারে, নাইট্রোজেনটাকে বদ্ধ করে উদ্ভিদে সাপ্লাই করতে পারে। কোন জাতীয় উদ্ভিদে? শিম জাতীয় উদ্ভিদে। দেখো নর্মালি আমি আবারও বলছি, নর্মালি আমার বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন এগুলো উদ্ভিদ শোষণ করতে পারে না। তবে যদি কোবাল্ট মৌল থাকে, তো কোবাল্ট মৌলটা সহায়তা করে, তাকে উপকার করে। কিভাবে উপকার করে? ওই নাইট্রোজেন গুলাকে সংবন্ধন করে শোষণে সাহায্য করে। এটাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সিং বলা হয়। এটাকে আমরা কি বলি? নাইট্রোজেন ফিক্সিং। নাইট্রোজেনটাকে শোষণ করানোটা একে বলা হয় নাইট্রোজেন ফিক্সিং। একে কি বলা হয়? নাইট্রোজেন ফিক্সিং। তাহলে শিম জাতীয় উদ্ভিদে কি করব? আমরা বলতে পারি শিম জাতীয় উদ্ভিদে, আমরা যদি বলি যে শিম জাতীয় উদ্ভিদে কি করি? শিম জাতীয় উদ্ভিদে নাইট্রোজেন ফিক্সিং হয়। শিম জাতীয় উদ্ভিদে নাইট্রোজেন ফিক্সিং কে করে? কোবাল্ট। অন্য উদ্ভিদে কোবাল্ট এটা করবে না। কোবাল্টটা মূলত শিম জাতীয় উদ্ভিদে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে উদ্ভিদে পাঠাবে, এটা সাহায্য করে, উপকার করে এটা। আচ্ছা, এখন আমরা চলে আসি না দিয়ে কি? নাটা হচ্ছে মনে রাখবো সিফর উদ্ভিদের জন্য উপকারী। সিফর উদ্ভিদের জন্য স্যার সি দিয়ে কি? সি দিয়ে দেখো তোমরা এখানে আবার কেমিস্ট্রিতে যাইতে হয়। তোমরা জানো সিলিকন, এই SI মানে কি? সিলিকন। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড মানে কি বলো তো? সিলিকন ডাইঅক্সাইড মানে কি? সিলিক ডাইঅক্সাইড কিসের সংকেত? বালির সংকেত না? বালু। সিলিকন ডাইঅক্সাইড কিসের সংকেত? বালির সংকেত, তাই না? বালি বা কাঁচ বা বালি, মোটামুটি বালি। এখন দেখো বালির মধ্যে কি জন্মায়? ঘাস জন্মায় না? ঘাস। হ্যাঁ, তাহলে এটা আমরা এবার মনে রাখতে পারি, বালির মধ্যে কি জন্মায়? ঘাস জন্মায়। তাহলে এটা ঘাস জাতীয় উদ্ভিদের জন্য উপকারী। সিলিকনটা ঘাস জাতীয় উদ্ভিদের জন্য উপকারী। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার ছিল? বলো। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গিয়েছি নাইট্রোজেন ফিক্সিংটা বুঝছো কিনা। মানে নর্মালি বিভিন্ন উদ্ভিদ নাইট্রোজেন গুলোকে গ্রহণ করতে পারে না, তবে শিম জাতীয় উদ্ভিদে কোবাল্টটা নাইট্রোজেনটাকে আবদ্ধ করে দেয়, ফিক্স করে দেয়, একে বলা হয় নাইট্রোজেন ফিক্সিং। ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা অনেকেই বলছো বালি বালু, ভেরি গুড। আচ্ছা আর লেখার দরকার নেই, ভুলে গিয়েছি। এনেকে একজন বোধ হয় চিটাগাংয়ের, হ্যাঁ ও এটা এর নাম দিছে। ঠিক আছে, আশা করি তোমরা ওদের আর কোনো কনফিউশন নেই। আমরা একটা জিনিস এখানে খেয়াল করবো, দেখো এই জায়গায় আমরা একটু খেয়াল করি, সামনের দিকে যদি চাই, এই যে লবণ পরিশোষণেই কিন্তু আমরা আছি এখনো, কিন্তু কিসে আছি আমরা, কিন্তু লবণ পরিশোষণেই আছি। দেখো খনিজ লবণ, কারণ খনিজ লবণ কিন্তু অনেকগুলা টপিক আছে, কিন্তু খনিজ লবণের ভিতরে, খনিজ লবণ পরিশোষণের ভিতরে কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে লিখে ফেলিও। হ্যাঁ, খনিজ লবণ পরিশোষণের জন্য কয়েকটা জিনিস আমরা জানবো, কয়েকটা তথ্য আমরা জানবো। প্রথম তথ্যটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ অঙ্গটা হচ্ছে কোন দিক দিয়ে লবণটা শোষিত হয়। এটা যদি একটা উদ্ভিদ হয়, খেয়াল করো, এটা যদি একটা উদ্ভিদ হয়, এটা কি গাছের পাতা না? এটা ধরে গাছের পাতা আমরা ধরে নিছি, এটা হচ্ছে উদ্ভিদের মূল। হ্যাঁ, এটা ধরো উদ্ভিদের মূল। স্যার লবণটা কোন দিক দিয়ে ঢুকে উদ্ভিদে? ঢুকে কোন দিক দিয়ে? আমরা তো মুখ দিয়ে খাই, লবণগুলো ঢুকে কোন দিক দিয়ে? হ্যাঁ, সেটা হচ্ছে মূলের অগ্রভাগে। এই যে দেখো মূলের অগ্রভাগটা আছে না, একদম মূলের অগ্রভাগ। এই যে দেখো আমি এটা কালার করে দিচ্ছি, একদম মূলের অগ্রভাগ, এই অগ্রভাগ দিয়ে লবণটা শোষিত হয়। হ্যাঁ, লবণটা শোষিত হয়। আর মূলের মধ্যে কিছু রোম থাকে, এরকম কিছু রোম থাকে, রোম। আমাদের যেমন ত্বকের মধ্যে যেমন লোম আছে, ওদের আছে কি মূল রোম। মূলের মধ্যে কি আছে? কিছু মূলের মধ্যে কিছু রোম আছে, মূলের মধ্যে কিছু রোম থাকে, এটাকে বলা হয় মূল রোম। আর মূলের অগ্রভাগকে বলা হয় কি? হ্যাঁ, মূলের অগ্রভাগ, এটাকে আর কি বলবো? মূলের অগ্রভাগ। তো দেখো এই দুইটা জায়গা দিয়ে, এই দুইটা চ্যানেল দিয়ে ঢুকবে, এই দুইটা রাস্তা দিয়ে ঢুকবে। এক হচ্ছে মূলের অগ্রভাগ দিয়ে ঢুকবে, আর এক হচ্ছে মূল রোম দিয়ে ঢুকবে। তাহলে আমরা বলতে পারি, যদি পরীক্ষা আসে লবণ পরিশোষণ অঙ্গকে, লবণ পরিশোষণ অঙ্গ যদি স্পেসিফিকলি আমরা বলি, লবণ পরিশোষণ অঙ্গটাকে আমরা বলবো মূল রোম এবং মূলের অগ্রভাগ এবং মূল রোম। মূলের অগ্রভাগ এবং কি? মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ এবং মূল রোম। ঠিক আছে, আচ্ছা বুঝছি স্যার। তাহলে যে অবস্থায় শোষিত হয়, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে লবণটা যে অবস্থায়, স্যার লবণ কি লবণ হিসেবে শোষিত হবে? মনে করো পটাশিয়াম ক্লোরাইড, সে কি পটাশিয়াম ক্লোরাইড হিসেবে শোষিত হবে? না, এটা সম্ভব না। পটাশিয়াম ক্লোরাইড হিসেবে শোষিত হয় না, বরং লবণটা আয়ন হিসেবে শোষিত হয়। কি হিসেবে? আয়ন হিসেবে। আমরা লিখবো যে অবস্থায় শোষিত হয়, যে অবস্থায় শোষিত হয়, যে অবস্থায় শোষিত হয়। সেটা কোন অবস্থায় শোষিত হয়? দেখো এই যে লবণটা, এটা একবারে এইভাবে শোষিত হইতে পারবে না, এটা লবণ তো শক্ত, এটা শোষিত হইতে পারবে না, কঠিনভাবে শোষিত হইতে পারবে না। আয়ন হিসেবে পটাশিয়াম প্লাস Cl মাইনাস, এই পটাশিয়াম হিসেবে আয়ন হিসেবে Cl মাইনাস আর শোষিত হবে। আমি কি বললাম? যে অবস্থায় শোষিত হয় পটাশিয়াম প্লাস এবং কি Cl মাইনাস, মানে এখানে আমরা আয়ন হিসেবে সংক্ষেপে আমরা কি দিছি, আমরা দিয়ে এক কথাই লিখি আয়ন হিসেবে, আয়ন হিসেবে। ঠিক আছে, তারপরে দেখো লবণ মানেই তাহলে লবণ মানেই কি? লবণ মানে হচ্ছে একটা ক্যাটায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি লবণ। তাহলে দেখো এখন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা আসে বা আসছে, সেটা হচ্ছে খেয়াল করো যে সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি? সবচেয়ে দ্রুত শোষিত হয়, সবচেয়ে দ্রুত শোষিত হয়, সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি? সবচেয়ে দ্রুত শোষিত হয়, দেখো মনে রাখবে পটাশিয়াম নাইট্রেট। আমি একবারে এটা তোমাদেরকে আমি পরে আবার ভেঙে দিব। পটাশিয়াম নাইট্রেট উচ্চারণ করবে একসাথে, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট একবার উচ্চারণ করে ফেলবা। এখানে কিন্তু লবণ না, সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি এভাবে যদি বলে পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, সবচেয়ে ধীরে শোষিত হয় কোনটি? সবচেয়ে ধীর গতিতে, মন্তর গতিতে, সবচেয়ে মন্তর গতিতে, খেয়াল করো সবচেয়ে মন্তর গতিতে, মানে মন্তর মানে ধীর, মন্তর মানে কি ধীর, মন্তর গতিতে, গতিতে শোষিত হয়, গতিতে শোষিত হয়, শোষিত হয় কোনটা?
সবচেয়ে মন্তর গতিতে শোষিত হয় তোমাদেরকে যদি বলি, হ্যাঁ সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। স্যার কোনটা শোষিত হয়? এই যে ক্যালসিয়াম সালফেট। এটা উচ্চারণ করবে, একসাথে উচ্চারণ করবে, ভেঙে ভেঙে পারবো না। ক্যালসিয়াম আর সালফেট এইভাবে উচ্চারণ না করে এই ক্যালসিয়াম 2+ আর সালফেট 2-, এই দুইটা খুব ধীর গতিতে শোষিত হয়। এখন দেখো তোমাকে যদি দেখো দুইটা মনে রাখতে পারবে না, এক হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, মানে পটাশিয়াম আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়, নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়। স্যার পরীক্ষায় যদি দুইটাই থাকে, দুইটা থাকলে একটা অপশনই থাকবে, আলাদা আলাদা থাকবে না, যে কোনো একটা থাকবে। যদি দুইটা থাকে একই প্রশ্নের মধ্যে থাকবে, মানে একই অপশনে থাকবে। তাই সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কি ক্যালসিয়াম এবং কি সালফেট আয়ন। এখন দেখো তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা করি। দেখো আচ্ছা দেখো এখন তোমাদেরকে একটা বুদ্ধির পরীক্ষা করি। বুদ্ধির পরীক্ষাটা হচ্ছে এভাবে যদি করি, তোমাকে কিন্তু পরীক্ষা এইভাবে করে, সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন ক্যাটায়নটি, তখন উত্তর কোনটা হবে? সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন ক্যাটায়নটি, তাহলে উত্তর কোনটা হবে? সবচেয়ে দ্রুত শোষিত কোন ক্যাটায়নটি বলো তো, উত্তর কোনটা হবে? হ্যাঁ ঠিক আছে, যারা 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 কে লিখছো, হয়তো মোবাইল দিয়ে লিখছো বলে কে লিখছো, কিন্তু কে না, এটা কখনো লেখা যাবে না, অবশ্যই কে প্লাস, পটাশিয়াম প্লাস, এটা উত্তর হবে। ঠিক আছে, এখন দেখো, এখন খেয়াল করো, তখন কিন্তু আর উত্তর এটা হবে না। প্রশ্নটা দেখো, প্রশ্ন যেরকম উত্তরটা ওই রকম হবে। তোমাকে যদি প্রশ্ন করে সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি, তখন এটা উত্তর হবে, এটা উত্তর হবে। তোমাকে জিজ্ঞেস করি সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন ক্যাটায়নটি, তখন উত্তর শুধু এইটা। যখন তোমাকে জিজ্ঞেস করি সবচেয়ে দ্রুত শোষিত কোন অ্যানায়নটি, তখন উত্তর হবে শুধু এটা। ঠিক আছে, তুমি শিখে ফেলবা একসাথে, তুমি একসাথেই শিখে ফেলবা, হ্যাঁ একসাথেই শিখে ফেলবা। তাহলে তুমি তো দেখছি ক্যাটায়ন এবং অ্যানায়ন তো চিনোই, পজিটিভ গুলো ক্যাটায়ন, নেগেটিভ গুলো অ্যানায়ন, তো তুমি জানোই। ঠিক আছে, শিখে ফেলবা সব একসাথে। এখানে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন ক্যাটায়নটি, তাহলে উত্তর হবে ক্যালসিয়াম 2+। তো যদি এখানে প্রশ্ন এরকম হয় সবচেয়ে ধীর গতিতে শোষিত কোন অ্যানায়নটি, তখন উত্তর হবে সালফেট 2-। ঠিক আছে, তো প্রথম দুইটা হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে ক্যাটায়ন, আর এগুলো হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে বলি, তোমাদের আমরা এখন খনিজ লবণের বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। ঠিক আছে, এটা যদি আমরা, যেহেতু এটা আমাদের আজকে প্রথম ক্লাস ছিল, জাস্ট মোটামুটি একটা সূচনা ছিল, তো এখানে দেখো আমরা আরেকটা টপিক যেটা ঢুকবো এখন, খনিজ লবণগুলো আসলে কিভাবে শোষিত হয়। খুবই ইন্টারেস্টিং টপিক, এবং যদি তুমি একটু খেয়াল থাকো, তোমাদের ক্লাসে যদি খেয়াল করো, এই জটিল বিষয়গুলো খুব সহজে বুঝে যাবা। ঠিক আছে, লবণ কিভাবে শোষিত হয় এই বিষয়গুলো খুব সহজে বুঝে যেতে পারবা। তবে এই টপিকটা আমি মানে খনিজ লবণ কিভাবে আসলে শোষিত হয় প্রক্রিয়াগুলোতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এখানে শুধুমাত্র এতক্ষণ শুধু ইনফরমেশনগুলো পড়লাম, কি কি ইনফরমেশন সেগুলো পড়লাম। আসলে কিভাবে লবণটা ভিতরে ঢুকে পুরো প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাবো। তবে এটা যদি এখন শুরু করি, এটা আরো শেষ করতে, ওই টপিকটাতে ঢুকতে গেলে এই টপিকটা শেষ করতে মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস লাগবে। ঠিক আছে, তাহলে আমি এটা এখন শুরু করছি না, কারণ আমি ওইটা শুরু করলে যদি 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে শেষ করে দিই, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তবে আমাদের আগামী ক্লাসটা একটু লম্বা হলেও, হ্যাঁ আমরা এটা পরবর্তীতে শুরু করব, কিভাবে আসলে লবণটা ঢুকে সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাস থেকে জানবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে বলতেছে ভাইয়া মতবাদগুলো কি মুখস্থ করতে হবে? আমি তো এখনো ক্লাসগুলো করাই নাই। তুমি মুখস্থ না, তোমার মাথায় ঢুকে যাবে এই জিনিসগুলো, পুরাটা বুঝে যাবা। ঠিক আছে, কোনো কনফিউশন থাকবে না, এটা আশা করি তুমি বুঝে যাবা। ঠিক আছে, তো এখানে আমি যতটুকু পড়াইছি সেটা নোট করে বারবার রিভাইজ দিতে থাকবো। এগুলোই অনেক সময় এগুলো, হ্যাঁ বলো 1 মাস পরে যদি এগুলোই জিজ্ঞেস করা হয়, এগুলোই তুমি পারবা না। কেন পারবা না? কারণ এখন পড়ো না বলে। ঠিক আছে, পড়বো না বলে, এটা তোমাকে পড়তে হবে। তো পরে তুমি এগুলা অলরেডি যেগুলো পড়াইছি, হ্যাঁ এগুলো একটু কষ্ট করে একটু রিভাইজ দিয়ে ফেলবো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা একটু তোমাদেরকে একটু প্রশ্ন করি, যদিও ওইভাবে প্রশ্ন করা হয় না, সময় হয়ে ওঠে না, একটা পর একটা পড়াই। তো বলো আমাকে, সেটা হচ্ছে যে তোমরা বলো
যে যা পড়াইছি ওখান থেকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, সেটা আর একটা দুটো প্রশ্ন করি। কি পড়াইছিলাম? আচ্ছা, উদ্ভিদ সাহিত্যের জনক কাকে বলা হয় এটা একটু বলো। উদ্ভিদ সাহিত্যের জনক বলা হয় কাকে? উদ্ভিদ সাহিত্যের জনক বলা হয় কাকে? ঠিক আছে, আজকে নাম পড়বো। স্টিফেন হেলস। আচ্ছা আচ্ছা, এখানে দেখো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমরা বারবার একটা ছেলে মনে করতেছিল, ওই যে লিগিউম বলতে কি? লিগিউম বলে এখানকার পড়া না। আমরা যখন আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদ পড়বো তখন কিন্তু আমরা লিগিউমটা পড়বো, ঠিক আছে? আবৃতবীজী নগ্নবীজী উদ্ভিদ পড়ার সময় বললাম না, ওই যে শিম জাতীয় যে উদ্ভিদগুলো, শিম জাতীয় উদ্ভিদগুলোকে লিগিউম বলা হয়। শিম জাতীয় যে শিমের মতো বা শিম জাতীয় যে উদ্ভিদগুলো আছে এদেরকে কি বলা হয়? এদেরকে লিগিউম বলা হয়। কি বলা হয়? লিগিউম বলা হয়। এই জন্য আমি জিনিসটা এখানে স্কিপ করে গেছিলাম, কিন্তু প্রশ্নটা বারবারই করতেছো তোমরা। শিম জাতীয় উদ্ভিদগুলোকে কি বলা হয়? লিগিউম উদ্ভিদ বলা হয়। তো এটাই বলা হচ্ছে যে কোবাল্টটা লিগুমের নাইট্রোজেন ফিক্সিং করে। আমি কথাটাকে সহজ করে বলছিলাম, কোবাল্ট শিম জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন ফিক্সিং করে। এই কথাটা তোমাদের বইয়ে লেখা যে কোবাল্টটা লিগিউম জাতীয় উদ্ভিদের, মানে লিগিউম উদ্ভিদের নাইট্রোজেন ফিক্সিং করে। ঠিক আছে, যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।